কয়লা পাচার মামলায় নামটা তো অনেকদিন ধরে রয়েছে এবং ইডি স্ক্যানারেও রয়েছে নামটা। এবং একই সঙ্গে আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে বীরভূমের অনুব্রত মণ্ডল, গরু পাচারের সঙ্গে যার নামটা জড়িত ছিল, অভিযোগ ছিল একাধিক। আমি সবগুলোই অভিযোগ বলবো, সেটা আপনিও জানেন যে যতদিন না সেটা প্রমাণিত হয় অভিযোগ সবটাই অভিযোগ। তাহলে কি এইগুলোর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগ সত্যিই আছে? আপনি কি দেখেছেন? দেখুন, প্রথম জনের সম্পর্কে আমি বলতে পারবো না, বাট অ্যাজ পার অ্যাভেলেবল রেকর্ডস তিনি কোনো একটা সময় তৃণমূল যুব কংগ্রেসের একটা পদে ছিলেন, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসেছিল। মানে তৃণমূল কংগ্রেসের যে পদ যেভাবে ঘোষণা হতো সোশ্যাল মিডিয়া, টুইটার হ্যান্ডেলস এটসেট্রা, সেখানে কিন্তু তার নামটা কোনো একটা পয়েন্ট অফ টাইমে সময়টা, এই যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছনো টাকা বা গুপ্তধন, যেটা আমরা শুরুতে প্রশ্নটা করেছিলাম, সেইটার কি কোনো লিঙ্ক এই বিনয় মিশ্রের সঙ্গে রয়েছে? এই যার নাম বললেন, একে আই থিঙ্ক ইন্টারপোল রেড কর্নার নোটিশ ইস্যু করেছে। হি ইজ এ ভেটারান ক্রিমিনাল অন দ্য রান। এখন অনেক মিডিয়া রিপোর্ট বলে যে তিনিও কোনো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই লুকিয়ে রয়েছেন। আই জাস্ট ফেল টু আন্ডারস্ট্যান্ড কেন ওটাকে মানে এক্সট্রাডিশন করা যাচ্ছে না এত বছর ধরে। তাহলে জিনিস আরও বেশি ক্লিয়ার হতো। বাট আমি এটা বললাম যে যদি কেউ লুকিয়ে থাকেন, তার এরকম ট্র্যাক রেকর্ড থাকে, নাথিং ক্যান বি রুলড আউট অ্যাট দিস স্টেজ। সবটাই পারভিউয়ের মধ্যে আনা উচিত। সেকেন্ড, আপনি যার নাম বললেন, বীরভূমের একজন নেতা, তিনি গ্রেপ্তার হয়েছেন অলরেডি এবং তারপরে তিনি বেলে আছেন। এখানে এখনো পর্যন্ত এই বিষয়টা সব থেকে ভালো উনিই বলতে পারবেন। বাট এত বড় একটা অর্গানাইজড ক্রাইম হলো, যাতে ইডি তাকে গ্রেপ্তারও করলো, বেরিয়ে গেলেন। দেখুন, উনি তো একটা কারোর ব্লেসিংস তোনার উপর ছিল। আই থিঙ্ক হি ইজ এ সিজন পলিটিশিয়ান। অনুব্রত মণ্ডল, আপনি যার নাম বলছেন, উনি এবং মাস লিডারও, মানে হোয়াট এভার ইউসে, তার কাছে তিনি অনেক মানে বড় সংগঠন করতেন ওখানে। আমার মনে হয় যে ওনার পরিষ্কার করে বলে দেওয়া উচিত, এটা ওনারই বলা উচিত এটাতে, কারণ হি নোজ বেস্ট যে এটাতে কার কার মদত ছিল এবং কেন এটা উনি করেছিলেন বা করতে বাধ্য হয়েছিলেন, হোয়াট এভার ভার্সন হি গিভস। কিন্তু ওনার এটা মনে হয় এবার ওটা ওনারও খোলসা করে বলা দরকার আছে। আমরা ওনার মুখ থেকেও এটা শুনতে চাই। অনুব্রত মণ্ডলের কথা আপনি বলছেন, বলা উচিত, বলে দেওয়া উচিত এবারে কি হয়েছে। উনি তো সাফার করেইছেন। উনি তো একটা বড় সময়, শুধু উনি না, ওনার মেয়ে পর্যন্ত জেলে গেল। একটা মানুষের কাছে এটা পেনফুল ছিল ওনার কাছে। আমি ডেফিনেটলি, উনি রাজনৈতিকভাবে করেছেন, অন্যায় করেছেন, সব মানলাম, ওনার মেয়েও তো জড়িয়ে গেল এটার মধ্যে। সো আই থিঙ্ক এবার ওনার সময় হয়েছে যে ওনার স্পিক আউট করা উচিত যে এক্স্যাক্টলি কার ইনস্ট্রাকশন উনি এটা করতেন। এই যে এতগুলো ঘটনা রাজ্যে ঘটে গেছে, আপনি তৃণমূল কংগ্রেসে 2024-এ এসেছেন, তারপরে সেখানে আপনি লড়াই করেছেন, তারপরে 2026-এ আপনি বিধানসভাতেও জিতেছেন। এই যে সময়টা রাজ্যে কিন্তু 2021-এর পর থেকে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। রেশন কেলেঙ্কারি, শিক্ষা দুর্নীতি, টেট দুর্নীতি, মানে এগুলো তো শিক্ষার মধ্যেই পড়ছে, এসএসসি টেট, তারপরে এই যে গরু পাচার, বালি পাচার, এই যে ঘটনাগুলো পরপর করে ঘটছে, এবং তার মধ্যে একটা নাম ভীষণভাবে উঠে আসছে, সেটা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স। এই যে জিনিসগুলো, এই সংগঠিত যে ঘটনাগুলো, আপনার মনে হয় এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস 211, 12, 13 থেকে, মানে ওই একটা সংখ্যা ছিল কিছু একটা, সেখান থেকে নেমে এসে যে 80-তে দাঁড়িয়ে গেল, তার যদি অনেকগুলো কারণের মধ্যে সব থেকে বড় কারণ বলেন, আমি দুটো কারণ বলবো। একটা হচ্ছে আর.জি. কর মামলার সময় চূড়ান্ত ইনসেনসিটিভিটি, যেটা মানুষ একদম মেনে নেয়নি, এই দাবিয়ে রাখার ব্যাপারটা। একটা অত বড় ঘটনা ঘটলো, তারপরে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য কেউ গিয়ে পাঁচিল ভাঙছেন, দেয়াল ভাঙছেন, তারা গ্রেপ্তার হচ্ছেন না। কে এক সন্দীপ ঘোষ, তাকে প্রোটেক্ট করতে গভর্নমেন্ট উঠে পড়ে লাগলো। মানুষের ধারণা হলো যে এই সরকারটাই ইনসেনসিটিভ, সুতরাং দায় অনেককে নিতে হলো। 211-12 দিনের প্রার্থী হেরে অনেকে হারলেন, প্রায় 100-150 লোক হারলো। সবাই খারাপ ছিল না, জেতার মতোও ছিল। একটা জনরোষই হয়ে গেল যে না, এরা বোধহয় সবাই এরকমই। আর নাম্বার 2 যেটা আপনি মেনশন করলেন, সেখানে আসবো, ইনস্টিটিউশনাল করাপশন এবং তাকে প্রতিরোধ বা আটকানোর সদিচ্ছার বা ক্ষমতার অভাব। আমি বুঝলাম না যে একজন রাজ্যের প্রধান যিনি ছিলেন, তার কাছে তো সব ছিল। আমাদের ইডি নেই, ইবি আছে, সিআইডি আছে, অ্যান্টি করাপশন আছে, ভিজিলেন্স আছে, আইবি রয়েছে, এসটিএফ রয়েছে। আপনার অ্যাপারেটাসের অভাব নেই ব্যবহার করলে। তাহলে এইটা কি করে মানে আনচেকড গেল,
যে এরকম কিছু হয়েই চললো আর কেউ দেখতেই পেল না। তাহলে কি বিশেষ কারোর ওপর ভরসা রেখেছিলেন? মনে হয়, কারণ আমার কে সেই বিশেষ ব্যক্তি? অভিষেক ব্যানার্জি? দেখুন, নির্দিষ্ট করে নাম বলাটা তো খুব মুশকিল, তবে এটা ঠিক যে আগের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও একজন মাস লিডার ছিলেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার একটা 211-12টা সিটে জিতে আসা মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে এতটা প্রভাবিত করার জন্য একটা বড় লেভেল লাগবে। সেটা আমার মনে হয় যে প্রত্যেকেই যেটা জানার জন্য উৎসুক যে কেন এটা হলো, এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এই যে টেট দুর্নীতি, আমি নিজে দেখেছি সল্টলেকে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে রয়েছে, মাথার ওপরে একটা তারপলিন রয়েছে, কোন রকমের প্রখর রুদ্র বৃষ্টি হচ্ছে, এবং তারপরে পুলিশ মারছে। মানে চাকরি চুরি হবে, তার জন্য কোনো আমলা মন্ত্রীর কিছু হবে না, পার্থর পরে আর কারোর কিছু হলো না, ফাইন। তারপরে কোনো একজন নেতা গিয়ে ধমকাবেন, গাড়ি থামিয়ে মারবেন ছাত্রদের, উপরে পুলিশ আবার তাদের মোবাইল ট্যাপ করছে, কেউ বিরাট পুলিশিং হচ্ছে। মানে যদি ধরো টেররিস্ট, তাদের মোবাইল ট্যাপ করে, তো আরে ভাই আমি আর আপনি আন্দোলন করছি, আমি তো আপনাকে ফোন করে বলবো যে কালকে যাবি, চল গিয়ে একটা আন্দোলন করব, ট্যাপ হলো মোবাইলটা, আমরা দুজনেই তখন অপরাধী হলাম। এই যে একটা মানে অদ্ভুত মাৎসন্যায় চললো, এটা না মানুষ আর মানল না কোনো একটা জায়গাতে। করাপশন, তাকে চেক করারে, এবং ইনসেন্সিটিভ, অসংবেদনশীল। ছাত্র পেটাও, যেটা দিল্লিতেও হয়েছে গতকাল, আমি একদম সমর্থন করিনি এটাকে, আমি টুইটও করেছি। ইনফ্যাক্ট দিল্লি বার অ্যাসোসিয়েশন এটা কন্ডেম করেছে। ছাত্র আন্দোলন করছে, আপনার কাছে কোনো পিসফুল মিনস নেই, আপনার নেগোশিয়েট করার ক্ষমতাই নেই, ছাত্রকে মারছেন। পলিটিক্স আমরা করি, আপনি লাঠিচার্জ পলিটিশিয়ানদের ওপর শুধু করুন। ছাত্রছাত্রীরা একটা দেশের ভবিষ্যৎ, এভাবে এটা করার জন্য। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোল আস্তে আস্তে হারিয়ে গেছিল, তাই কি এই অবস্থা? হ্যাঁ, হারিয়ে গেছিল। এটা নিয়ে আমি ডাইরেক্টলি আনসার দেবো। ওনার কন্ট্রোল কিন্তু অনেকটাই কমে গিয়েছিল, মানে এটা নিয়ে এটা কোনো সিক্রেট নয় যে ওনার কন্ট্রোল অনেকটা কমে গিয়েছিল। ওনার ডিসিশন মেকিং প্রসেসগুলো অনেকটা ক্লাউডেড হয়ে গিয়েছিল, এবং সমস্ত ক্ষেত্রে আইপ্যাকের একটা সার্বজনীন প্রভাব যে একেবারে এটাই করতে হবে, সেটা কিন্তু কোনো একটা জায়গাতে আমার মনে হয়েছে যে ওনাকে খুব বড় রকম ভুগিয়েছে। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে লিপস অ্যান্ড বাউন্স, যে কথাটা বলতে বলতে অন্য প্রসঙ্গটা চেঞ্জ হয়ে গেল। এই লিপস অ্যান্ড বাউন্সের এই যে এত কোটি টাকার সম্পত্তি, যেগুলো অলরেডি ইডি সিবিআই ইডি স্ক্যানারে তো রয়েছে, এই সম্পত্তিগুলোর মালিককে? দেখুন, লিপস অ্যান্ড বাউন্স একটা ইনকর্পোরেটেড কোম্পানি, সো ফার আই নো। সেখানে যারা যারা ডিরেক্টর আছেন, যাদের নাম রয়েছে অ্যাজ ডিরেক্টরস, দে আর দ্য ওনার। আমাকে একটু বলবেন যে এই কোম্পানিটার আসল ব্যবসাটা কি? দেখুন, আমি তো এটা মানে খুব ডিটেলসে আমি জানি না ইনফ্যাক্ট, বাট অ্যাপারেন্টলি যেটা বলা হতো, লিপস অ্যান্ড বাউন্স নাকি জল ম্যানুফ্যাকচার করতো। মানে একজন দুধে আইপিএস অফিসারের চোখ ফাঁকি দেবে, এরকমটা হয় নাকি রাজ্যের কোনো ঘটনা? দেখুন, সেই চোখে তো আপনি এতদিন মানে রায়গঞ্জে যেদিন আপনি রেজিগনেশন দিয়ে আসলেন, সেই দিন পর্যন্ত তো আপনার ওই পথটা ছিল, এবং ওটা তো আপনি দেখেছেন। আপনি মানে এটা অ্যাবসলিউটলি সাউথ বেঙ্গল সেন্ট্রাল একটা বিষয়। উত্তরবঙ্গে যদি কিছু আপনি বলেন হয়তো